প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। দর্শক, আজকে আমরা কথা বলবো হাম নিয়ে। আমাদের দেশে হামের কিন্তু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। হামের কারণে অনেক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে, হাম কেন হচ্ছে, হামের পরবর্তী কমপ্লিকেশনগুলো কী, এবং চিকিৎসা কখন ডাক্তার যেতে হবে, কখন বাসায় চিকিৎসা নিতে হবে, কখন হাসপাতালে যেতে হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর শাকিল আহমেদ। তিনি প্রাক্তন অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রফেসর ডক্টর শাকিল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ডক্টর জিয়া। ডক্টর শাকিল, আপনার কাছে প্রথম আমার প্রশ্ন যে আসলে হাম রোগ, আমরা যে আসলে একটু ভয়ের মধ্যে আছি, কি কারণ, মানে হামটা আসলে কি ধরনের রোগ? হাম হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসটা শরীরে শ্বাসতন্ত্র দিয়ে প্রবেশ করে এবং এইটা পরবর্তীকালে জ্বর, র্যাশ, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, কাশি, এগুলোর সমন্বয় হয়। তো এইভাবে যদি হাম চলে যায় তাহলে কিন্তু হাম একটা সাধারণ রোগ। কিন্তু হামের কিছু জটিলতা আছে, সেজন্যই হামটা বিপজ্জনক। আর আরেকটা কারণ হচ্ছে, হাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মারাত্মক ইনফেকশাস ডিজিজ। মারাত্মক শব্দটা মানে হলো, একজন যদি হাম হয় তার কাছ থেকে 18 জন পর্যন্ত রোগী ছড়াতে পারে। 18 জন। আমরা কোভিড নিয়ে খুব ভয়ে ছিলাম। কোভিডটা শুরুর যে কোভিড ছিল সেটা একজন থেকে 2 থেকে 3 জন ছড়াতো। মারাত্মকের ব্যবধানটা বোঝা গেল। একটা 2 থেকে 3 জন, সেটা নিয়ে আমরা শঙ্কিত, আর এটা হচ্ছে 18 জন পর্যন্ত ছড়াতে পারে। এটা তো অনেক বেশি সংখ্যা। এর চেয়ে বেশি পৃথিবীতে আর কারণ নাই, সবচেয়ে সর্বোচ্চ ইনফেকশন ডিজিজ। এ কারণে যদি একজনের এক্সপোজার হয়, ধরা যাক আমার মিজলস হয়েছে, আমি কথা বলছি, আমার যে হাঁচি কাশি দিয়ে হবে, আপনার হওয়ার সম্ভাবনা হচ্ছে 90% আমার সাথে যদি থাকেন। কিন্তু কোভিড যদি হতো তাহলে আপনার হওয়ার সম্ভাবনা ছিল 20%। এই হচ্ছে মারাত্মক। না, কিন্তু এটা হলো কি যে কোভিড আসলে মানে ছড়ানোটা, মানে ছড়ানো যে ইনফেকশনের রেটটা, যে আপনার একজন থেকে 18 জন আর একজন থেকে 3 জন, মানে আমরা বিষয়টা গুরুত্ব বহন করে অনেক বেশি, মানে তাড়াতাড়ি অনেক বেশি লোকের মধ্যে ছড়িয়ে যাবে। আর মিজলস হলে যেটা হয় সেটা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা মানে হচ্ছে, আমি যখন ভ্যাকসিন দিলাম, আমার শরীর কিন্তু মনে রাখে যে এই চিকেন পক্সের এগেইনস্টে আমার শরীরে একটা সক্ষমতা আছে। পরবর্তীকালে চিকেন পক্সের ভাইরাস ঢোকার সাথে সাথে সে ওটাকে ধুম করে মেরে ফেলবে। কিন্তু মিজলস হলে এই মেমোরিটা চলে যায়, অর্থাৎ চট করে আমার যে কোনো ইনফেকশন হয়ে যায়। আমি যেটা বলি, মিজলস তো আগেও হয়েছে এবং মিজলসের টিকা কিন্তু কার্যক্রম চালু ছিল ইপিআর মাধ্যমে। তো এখন মিজলসটা কেন প্রাদুর্ভাব হলো? অনেকগুলো কারণ। একটা কারণ কিন্তু শুধু মিজলস ভ্যাকসিন না দেয়া নিয়ে যে কারণ, সেটা তো আছেই। কিন্তু ইদানিং আমরা যে মিজলস ভ্যাকসিন দিই কখন 9 মাসে, কারণ হচ্ছে মায়ের কাছ থেকে অ্যান্টিবডি পেয়ে বাচ্চা ভালো থাকে, মানে তাকে মিজলস আক্রান্ত করতে পারে না। কিন্তু আমি কতগুলো স্টাডি দেখলাম, আমেরিকার দুটো, ফিলাডেলফিয়াতে দুটো জায়গায় স্টাডি হয়েছে। 20% মায়ের কোনো অ্যান্টিবডি থাকে না। অর্থাৎ এই 9 মাসের মধ্যে এই 100 জনের মধ্যে 20 জন বাচ্চার বা 5 জনের মধ্যে 1 জন বাচ্চা অ্যান্টিবডি নেই, অর্থাৎ তার মধ্যে আসলেই আক্রান্ত হয়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু আমরা ভ্যাকসিন দিচ্ছি না। বাংলাদেশে স্টাডি আছে কিনা, বাংলাদেশেও স্টাডি আছে, 20 থেকে 25% মায়েদের মানে অ্যান্টিবডি নাই। তারা তো বাচ্চাকে বাঁচাতে পারছে, বাচ্চা যেগুলো হচ্ছে তার হচ্ছে না। এই জন্য নবজাতকেরও কিন্তু অনেক মিজলস দেখা গেছে এইবারে। এটা আমরা লাইফ টাইমে কখনো দেখিনি। আরেকটা কারণ হচ্ছে, অনেক বেশি লোক আক্রান্ত হয় যারা আনভ্যাকসিনেটেড, তারা আক্রান্ত হচ্ছে বেশি। 2023-এ 7,000 ছিল, 24-এ ছিল 126 জন। এই যে 126 জন আর কয়জনকে ছড়াবে? 18 দিয়ে গুণ করলে 1800। কিন্তু এখন যে 1 লাখ 2 লাখ হচ্ছে, এরা তো 18 লাখকে ছড়াবে। অর্থাৎ ছড়ানোর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু মিজলসের টিকা দেওয়া হয় 9 মাস বয়স থেকে। তাহলে যদি এই জন্মের পর থেকে নবজাতক থেকে 9 মাস এর মধ্যে হচ্ছে মিজলসে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা, যাদের অ্যান্টিবডি নাই, ঝুঁকি থাকে, তাহলে তো এখানে একটু আমাদের বা গভর্নমেন্ট লেভেলে বা ওয়ার্ল্ড ওয়াইড WHO এগিয়ে আসা উচিত, যে তাহলে এই ভ্যাকসিনেশনটা 9 মাস না হয় এটা আগে শুরু করা যেতে পারে। যেমন আপনারা কিন্তু একটা ভ্যাকসিন দিয়ে থাকেন, জন্মের পরপরই একটা ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়ে থাকে নবজাতক শিশুদের ক্ষেত্রে। না, এখন বিষয়টা হচ্ছে যে
এটা তো গ্লোবাল পলিসি সরকার নির্ধারণ করবে। আর এখন যে হয়েছে, এখন আমরা যদি ভ্যাকসিনেশনকে আবার 95% লেভেলে নিয়ে যেতে পারি, 96% লেভেলে নিয়ে, তাহলে কিন্তু আমাদের ওই আগের মতো প্রি এলিমিনেশন স্টেজে চলে যাব। এবং বাংলাদেশ অলমোস্ট প্রি এলিমিনেশন স্টেজ অফ মিজলসে চলে গিয়েছিল। মিজলসের ভাইরাসের একটা সুবিধা হচ্ছে এটা মানুষ ছাড়া আর কারো শরীরে থাকে না, অর্থাৎ মানুষের শরীর থেকে বের করে দিতে পারলে এটা কিন্তু আর আসবে না, পোলিওর মতোই। কিন্তু আমরা যেটা কোভিডের সময় দেখেছি যে আমাদের কিছু কোভিডের এটিকেট শেখানো হয়েছিল, যে হাত ধোয়া, মাস্ক পরা, সঠিক নিয়মে মাস্ক পরা। তো এই বিষয়গুলো যদি একজন থেকে 18 জন ছড়ায়, তাহলে সেখানে এই যে আমাদের করণীয় উপর কিছু আপনি বলবেন কিনা? যে মানে একই জিনিস কোভিডের মতো যেগুলো করেছিলাম, কারো যদি মিজলস থাকে তার পুরো ফ্যামিলিকে মাস্ক ধারণ করতে হবে। বাচ্চা যদি বাসায় চিকিৎসা নেয় সবাই মাস্ক পরবে। কারণ মিজলসের আরেকটা বিপজ্জনক জিনিস হচ্ছে যে মিজলস কিন্তু ছড়ায় শরীরে র্যাশ আসার আগেই। অর্থাৎ আমি মিজলস হয়েছে আমার এটা বোঝার আগেই, বোঝার 3-4 দিন আগের থেকেই ছড়ানো শুরু করে। সে কারণে এইটার স্প্রেডটা এত বেশি। সেগুলো থেকে বাঁচার পথ একটাই, ভ্যাকসিন দেওয়া এবং সমস্ত দেশে ভ্যাকসিনটা চালু করে দেওয়া, অ্যাক্টিভলি চালু করা। এবং আমার একটা বারবার মায়েদেরকে বলবো যে আপনারা বাচ্চাকে 9 মাসের সময় যে ভ্যাকসিন দেওয়া, এটা কখনো ভুলে যাবেন না। মানুষ ভুলে যায়, কারণ বেশ আগে এই 2.5 মাস 3 মাস বয়সে যে শেষ ভ্যাকসিন দিয়েছে, তার 6 মাস পরে আর মাথায় মনে রাখতে পারেন না, মায়েরা ভুলে যান। কিংবা একবার আসলেন, কোনো কারণে হয়তো ভ্যাকসিন ওই দিন আসেনি, উনি ফিরে চলে গেলেন দ্বিতীয়বার। এগুলো হচ্ছে বেশি। আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের 9 মাসের জন্য ভ্যাকসিনটা। আমরা যদি সিম্পটমগুলো জানি, যে আমরা মিজেলস কখন বলবো, কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা মিজেলস বলবো, মানে টিপিক্যাল যেগুলো সেগুলোই আগে বলতে হবে। যে কাশি হবে, চোখ দিয়ে লাল হয়ে পানি পড়বে, নাক দিয়ে সর্দি পড়বে, জ্বর হবে, তারপর 3-4 দিন পর র্যাশ হবে। এইটা হচ্ছে মিজলস। আচ্ছা, তাহলে মিজলসের র্যাশ শুরু হবে কানের পিছন থেকে, আস্তে আস্তে শরীরের নিচের দিকে নেমে যাবে। একটা জিনিস দর্শকদেরকে বলে রাখা দরকার, যাতে মানে আতঙ্ক না হয়। ধরেন জ্বর যেদিন আসলো সেদিনই র্যাশ হয়েছে, এটা কিন্তু আনলাইকলি টু বি মিজলস। এটা মিজলস হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই। জ্বর হয়েছে আজকে, আগামীকাল র্যাশ হয়েছে, সর্দি কাশি আপনার কিছুই নাই। তো জ্বর এবং র্যাশ কিন্তু যে আমরা জানি যে আরও অনেক কারণে হয়, আরও অনেক ভাইরাল ডিজিজে হয়, অতএব ওইগুলো তো হতে পারে। এখন আমরা যে মিজেলসের র্যাশ অথবা তার মিজেলস হয়েছে, আমরা কিভাবে নিশ্চিত হতে পারি? নিশ্চিত হওয়ার জন্য তো মানে শরীর থেকে টেস্ট করতে হবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এইরকম একটা প্রাদুর্ভাব যখন হবে, তখন জ্বর, র্যাশ, কাশি যদি হয়, তাকে ধরে নেবেন তার মিজেলস আছে, ধরে নিতে হবে। তাকে কিন্তু আপনি সন্দেহের তালিকা বাইরে রাখবেন না। পরিবারে যারা আছেন আপনারা মাস্ক ইউজ করবেন, বাচ্চাকে যতদূর সম্ভব আইসোলেট রাখার চেষ্টা করবেন। বাচ্চা তো আর আইসোলেটেড থাকবে না, দৌড়াবে ছোট বাচ্চা। এই সাবধানতাগুলো আমাদেরকে অবলম্বন করতেই হবে। একজন মিজেলস আক্রান্ত রোগী বা আপনি যে কথা বললেন যে সিমটমগুলো থাকলে তাকে কখন ডাক্তারের কাছে যেতে হবে, কখন হাসপাতালে ভর্তি হতে হবে, তাহলে সেই যে আমরা মৃত্যুর ঝুঁকিটা কমাতে পারবো? বিশেষজ্ঞ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেখানে ঢাকার 3টা হাসপাতাল, ইনফেকশাস ডিজিজ হসপিটাল, শিশু হাসপাতাল, ঢাকা সিটি কর্পোরেশনের যে নর্থ ডিএনসিসি নর্থ হসপিটাল, 125 জন বাচ্চা মারা গেছিলো, তাদের উপর গবেষণা করা হয়েছে। দেখা গেছে অধিকাংশ শিশু মারা গেছে 24 থেকে 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ মানুষ দেরিতে এসেছে। জ্বর, র্যাশ হলে এখন আমরা কিন্তু ডাক্তারের কাছে চলে যাব। ডাক্তারকেই সিদ্ধান্ত নেবেন যে উনি হাসপাতালে ভর্তি হবেন, বাড়িতে চিকিৎসা নেবেন, কি করবেন। আমরা কিন্তু আর অপেক্ষা করব না যে আচ্ছা দেখি 2-4 দিন দেখার সুযোগ এই মুহূর্তে নাই। চিকিৎসার রূপটা যদি একটু বলতেন। আচ্ছা, মিজলস যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয় এবং এটা নিউমোনিয়া হচ্ছে এর মৃত্যুর প্রধান কারণ, সে কারণে দেখা গেছে ভিটামিন এ যদি সময় মতো খাওয়ানো হয় মিজলস হলে, তাহলে তার নিউমোনিয়া থেকে মৃত্যুর ঝুঁকি প্রায় 60% কমে যায়। খুব ইম্পর্টেন্ট। তো চিকিৎসকরা সেটা দিবেন, তাকে আইসোলেশন করবেন। তবে সবসময় যে সবাই চিকিৎসকের কাছে যেতে পারবেন বা যাবেন বা মনে থাকবে, কোনো কারণে দেরি হতে পারে। এই ধরনের বাচ্চার যদি কোনো রকমের শ্বাসকষ্ট দেখা দেয়, সাথে সাথে হাসপাতালে যাবেন। সেটা রাত্রে 3টায় হোক আর সকালে হোক, যে কোনো সময় হোক, সেখানে কিন্তু যেতে হবে। তা না হলে ওই যে বললাম অধিকাংশ মৃত্যু হয়েছে
24 থেকে 72 ঘন্টার মধ্যে। তার মানে আপনি বলছেন যে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কিন্তু দেরি না করে দ্রুত তাকে এইটা হসপিটালে একটা নিতে হবে। মিলসের আরেকটা জিনিস হয়, সে মাথা ইনফেকশন হয়। অর্থাৎ মিলস হওয়ার পরে যদি দেখা যায় তার খিঁচুনি হয়েছে, সে আবোল তাবোল বকছে, সে কাউকে চিনতে পারছে না, সে অজ্ঞান হয়ে গেছে, তাহলেও কিন্তু আমরা দেরি করতে পারবো না, সাথে সাথে হাসপাতালে যাব। এটা হলো ডেঞ্জার সাইন, যেটা আপনি Danger sign। বলে যে এই যে শ্বাসকষ্ট এবং আর হলো মাথা যদি সে অথবা অজ্ঞান হয়ে যায় বা বমি করছে বা কোনো লক্ষণ দেখা যাচ্ছে যে মাথার, সেক্ষেত্রে আমরা দেরি না করে দ্রুত হসপিটালে নিতে হবে। Correct। আচ্ছা, এখানে আপনার হসপিটাল নেওয়ার পরে আমরা যে যে জিনিসটা দেখি যে অনেক সময় দেখা যায় যে সিট পাওয়া যাচ্ছে না, অনেক সময় দেখা যাচ্ছে ঘুরছে। আসলে এই ধরনের রোগীদেরকে যারা ইমার্জেন্সি, যে দুটো ডেঞ্জার সাইনের কথা বললেন, তারা কোন হাসপাতালে গেলে চিকিৎসাটা সঠিক সরকারি হবে? হাসপাতালগুলোতে সরকার কিন্তু এখন মিলস সন্দেহ করা যে কোনো রোগীকে ভর্তি করতে বলেছে, মানে প্রায়োরিটি প্রায়োরিটি দিতে বলেছেন। অর্থাৎ আমার মনে হয় সেই হাসপাতালগুলো, সরকারি সকল হাসপাতালগুলো মিলস রুগী আসলেই, সাসপেক্টেড সন্দেহজনক আসলেই রুগী হবে। এখন এই রোগীগুলো সুস্থ হয়ে যাওয়ার পরেও নানান ধরনের কমপ্লিকেশন, যেমন আমরা কিন্তু এই করোনাকালীন সময় দেখছি যে পোস্ট কোভিড কমপ্লিকেশন, এবং আমরা কিন্তু একটা ক্লিনিকও করা যায় যে পোস্ট কোভিড কমপ্লিকেশন Yes, ক্লিনিক করা যায়। তো right। সেক্ষেত্রে পোস্ট মিজেলস আসলে কোনো কমপ্লিকেশন বা তাদের কোনো ফলো আপ বা তাদের কি হয় এরপরে? মিলসের জটিলতা কিন্তু সেরে যাওয়ার মধ্যেই শেষ হয় না। কারণ শুরুতেই বলেছি, মিলস হলে শরীরের রোগের যে প্রতিরোধ ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। সেটা অ্যাকিউট ফেজে যখন হয় 1 থেকে 6 সপ্তাহের মধ্যে। এখন এই সময় ডেঞ্জারাস হচ্ছে নিউমোনিয়া হয়ে যাওয়া। অর্থাৎ আপনার মিলস হওয়ার 6 সপ্তাহের মধ্যেও যদি আপনার নিউমোনিয়ার লক্ষণ থাকে, তাহলে কিন্তু আপনি হাসপাতালে যাবেন। মিলসের 7-10 দিন না, তারপর 6 সপ্তাহ পরেও 6 সপ্তাহ পর, 6 সপ্তাহের মধ্যে হতে পারে। এটা হচ্ছে অ্যাকিউট ফেজে। দ্বিতীয় ফেজ বলা হয় সিভিয়ার ভালনারেবিলিটি। সিভিয়ার ভালনারেবিলিটি হচ্ছে 1 থেকে 12 মাস পর্যন্ত। এই সময় আমাদের যে এটাকে বলে ইমিউন সিস্টেম গেটস ব্লাইন্ড, অন্ধ হয়ে যায়। শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্ধ এই সময়, কিছু দেখতে পায় না। অতএব যে কোনো রোগ এই সময় যদি যে কোনো রোগী হয়, মানে যে কোনো জীবাণু ঢুকলে সহজেই বাসা বাঁধছে, সহজেই যেহেতু তার ইমিউনিটি নাই। নাই, অত এই সময় যদি কোনো রোগের লক্ষণ, জ্বর, কাশি যাই ঘটুক, ডায়রিয়া হোক, আপনি কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন, হাসপাতালে যাবেন। কারণ পোস্ট মিজলস কমপ্লিকেশনটা আমাদেরকে এখন মনে রাখতে হবে। আমাদের কয়েক লক্ষ মানুষ মিজলসে আক্রান্ত হয়েছে। এই প্রত্যেকটা মানুষ যেন মনে রাখেন, পরিবার যেন মনে রাখেন যে তাদেরকে কিন্তু এই 7 দিন ভালো হয়ে গেছে মানে তারা পুরো ভালো হয়ে গেছেন, এরকম না। কোনো কোনো ক্ষেত্রে 3 থেকে 5 বছর লাগে তাদের ইমিউনিটিটা ঠিক হতে। এবং ভ্যাকসিন যেটা দেওয়া হয়েছিল, সেই ভ্যাকসিনের বিষয়গুলো শরীর কিন্তু ভুলে যায়, মনে থাকে না, অন্ধ হয়ে যায়। অর্থাৎ ওই রোগগুলো আবার আসতে পারে। টিবি, যক্ষা কিন্তু ফ্লেয়ার আপ হতে পারে। অভিভাবকদের কি করা উচিত সেই সময়, এবং ডক্টরদের কি করা উচিত, এবং এই রোগীদের কমপ্লিকেশন যাতে না হয় সেই জন্য কি করা উচিত? প্রথমত অভিভাবকদের করা উচিত কি, আপনার বাচ্চা কিন্তু মিলস থেকে ভালো হয়ে গেছে, অ্যাকিউট ইমার্জেন্সি থেকে, কিন্তু পরবর্তীকালে মনে রাখবেন এই বাচ্চার 12 মাসের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথা, যাই হোক কোনো কিছু হলে আপনি কিন্তু মনে রাখবেন বাচ্চা ভালনারেবল, আপনি চিকিৎসক এবং হাসপাতালের পরামর্শ দেবেন। এমনকি 3 থেকে 5 বছরের মধ্যেও কিন্তু তার এই সমস্যাগুলো হতে পারে, তার ক্ষেত্রে আলাদা করে নজর রাখতে হবে। কারণ বলা হয়ে থাকে এটা তার ইমিউন সিস্টেমটাকে আবার রিসেট বাটনের মধ্যে চলে গেল, মানে আবার নিউবর্নের মতো নতুন করে আবার ইমিউন সিস্টেম তাকে গ্রো করতে হবে। সো ইট টেক্স 3 to 5 years ইভেন। সো এই সময় আর চিকিৎসকদেরও মনে রাখতে হবে যে আমরা যখন কোনো এই ধরনের বাচ্চাকে চিকিৎসা করব এখন আগামী কয়েক বছর ধরে, অবশ্যই তার পাস্ট হিস্ট্রি অফ মিজলস জিজ্ঞেস করব। মা বাবা ভুলে যেতে পারেন, কিন্তু চিকিৎসক যখন প্রশ্ন করবেন তখন মা বলবেন বা বাবা বলবেন হ্যাঁ আমার বাচ্চার মিজলস হয়েছিল, তখন চিকিৎসক তাকে কিন্তু অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখবেন। এবং একই সাথে আমাদের হেলথ সিস্টেম যেটা আছে সেখানেও কিন্তু এইটাকে এই বছরের মধ্যে এইবার পার করে দিলাম বলে চলবে না, এটাকে কিন্তু ধরে রাখতে হবে, লোকজনকে জানিয়ে রাখতে হবে যে আমাদের এই মিজলস হয়েছিল, পোস্ট মিজলস কমপ্লিকেশন ক্যান লাস্ট আপ টু 3 to 5 years ইভেন। ওই সময় যেন আমরা হাসপাতালগুলোতে বলে রাখি ডাক্তারদেরকে, ডাক্তারদের যেন মাথায় থাকে, হেলথ সিস্টেমের চিন্তার মধ্যে যেন থাকে যে এই মানুষগুলো ভালনারেবল থাকবে আগামী। তাহলে এখানে ডক্টর শাকিল উপাদান দুটো আছে। একটা হলো যে
3 বছর বা 5 বছরের মধ্যে যদি একটা রোগী যায় ডাক্তার, তখন কিন্তু সে নাও বলতে পারে তার মিজেলস সে ভুলে যাবে, সে ভুলে যাবে। সেক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব হলো যে তার মিজেলস হয়েছিল এই কথাটি ডক্টরকে স্মরণ করে দেওয়া, তার এত তারিখে মিজেলস হয়েছিল, এবং তখন ডাক্তার সেই মিজেলস হলে তাকে সেইভাবে তাকে ট্রিটমেন্ট, যেটা আপনি বলছিলেন যে এই সময়টা খুব ভালনারেবল, তার ইমিউনিটি সিস্টেমটা একদম ব্রেকডাউন করে থাকে এবং যে কোনো রোগী সহজে বাসা বাঁধে, তাহলে সেই বিষয়টা কিন্তু অভিভাবকদেরও দায়িত্ব আছে এবং চিকিৎসকের দায়িত্ব আছে। আমি বলবো চিকিৎসকরা যেন জিজ্ঞেস করেন, কোনো বাচ্চা আসলে যেন, আমরা পাস্ট হিস্ট্রি নেই না, মেডিকেল কলেজে থাকতে আমাদের শিখেছি হিস্ট্রি অফ পাস্ট ইলনেস নিতে হবে। অবশ্যই মিলসের হিস্ট্রি অফ পাস্ট ইলনেস কিন্তু আগামী কয়েক বছর আমরা অত্যাবশ্যকীয়ভাবে এই বাচ্চাদের ক্ষেত্রে নিতে থাকবো। যে ভ্যাকসিনেশন, যেটা আপনি বলছেন যে 9 মাসে তো আমরা নর্মালি ইপিআই শিডিউল আমরা ভ্যাকসিন দিয়ে থাকি, এর আগে কি ভ্যাকসিন দেওয়া সম্ভব কিনা, বা নতুনভাবে যাদের হয়েছে বা একবার ভ্যাকসিন দেওয়া আছে আবার মিজেলস হয়েছে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা? দুটো জিনিস, একটা হচ্ছে যে মিজেলস কিন্তু কনফার্মেশন হয়, আমরা ক্লিনিক্যালি বলা হয়ে থাকে একবার শরীরে যদি ন্যাচারাল ইনফেকশন হয় তার লাইফ লং মিজেলস হবে না, কিন্তু অন্য রোগ হতে পারে। এটা যদি কনফার্ম করতে গেলে আমাকে অ্যান্টিবডি দিয়ে কনফার্ম করতে হবে। ক্লিনিক্যালি কনফার্ম যদি না হয় তাহলে তার আবারও তার রেগুলার ভ্যাকসিন, সেটা 9 মাস এবং 15 মাসে সে অবশ্যই নেবে। আর বাকি মিলসের আমরা কমিয়ে আনবো কিনা সেটা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নেবেন। আরও গবেষণা উপাত্তর দরকার আছে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শাকিল আহমেদ, আপনার অত্যন্ত সুন্দর করে সমসাময়িক এখন যে আমরা আসলে বাংলাদেশ যে বিজনেস নিয়ে ভুগছি সেটার ব্যাপারে আপনি অনেক দিক নির্দেশনা দিয়েছেন, নিশ্চয়ই দর্শকদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, বিজনেস মানে হলো হাম, যেভাবে প্রাদুর্ভাব দেখা দিয়েছে আমাদেরকে সচেতন হতে হবে। বিজেলসের যে লক্ষণগুলো উনি বললেন, যে নাক দিয়ে পানি পড়া, সর্দি কাশি এবং চোখ দিয়ে পানি পড়া, 2-3 দিনের মধ্যে র্যাশ চলে আসা, এগুলো মিজেলসের লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং যদি মিজেলস রোগটা নির্ণয় হয় চিকিৎসাটা সঠিকভাবে সঠিক নিয়মে নিতে হবে। মনে রাখতে হবে যে একজন মিজেলস রোগী 18 জন মানুষকে আক্রান্ত করতে পারে, সেই জন্য তাকে আইসোলেশন এবং মাস্ক ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।